এখন আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ভাগীরথী নেওটিয়া হসপিটাল ফর ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, নিউ টাউন। আমরা প্রথমে জেনে নেব যে মেনোপজ কথাটার অর্থ কী। মেনোপজ কথার অর্থ হচ্ছে যদি কোনো মহিলার 1 বছর ধরে মেনস্ট্রুয়েশন না হয় বা মাসিক না হয়, তাকে আমরা মেনোপজ বলে থাকি। তাহলে পোস্ট মেনোপজাল ব্লিডিংটা কী হচ্ছে? যদি 1 বছর মেনস্ট্রুয়েশন বন্ধ আছে, তারপরে কোনো কারণে কোনো ব্লিডিং হয়, সেটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি। পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের সম্বন্ধে বলতে গেলে কিছু কিছু কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রথম হচ্ছে 100 ভাগ মহিলার যাদের মেনোপজ হয়ে গেছে, তার মধ্যে 10 জন মহিলার পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়ে থাকে। এবং যদি আপনার পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ভালো করে ইনভেস্টিগেট জিনিসটা করতে হবে এবং আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে। এবং পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের পিছনে কোনো না কোনো কারণ থেকে যায়, সেই জন্য পরামর্শ নেওয়া দরকার। এবং খুব অল্প ক্ষেত্রে 10% কেসে দেখা যায় কোনো খারাপ কিছু থাকে ও অন্য কিছু লিসেন বেরোতে পারে। এখন আমরা জানবো যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কী কারণে হয়। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের এই যে মহিলাদের যে মেনোপজ হয়, এই সময় মহিলারা অ্যাকচুয়ালি মেন্টালি খুবই আনস্টেবল থাকেন এবং ইমোশনালি খুবই আনস্টেবল থাকেন। সেই কারণে এবং ওনারা অ্যাংসাস থাকেন। যেন কোনো প্রকার যদি ওনাদের ব্লিডিং হয়, তাহলে প্রথমে ওনারা যেটা ভাবতে শুরু করেন, এই রে আমার মনে হয় কিছু ক্যান্সার হয়েছে, অথবা আমাকে আমার ইউট্রাস কেটে বাদ দিতে হবে। সেই নিয়ে ওনারা সমস্ত প্রথমেই ভয় পেয়ে যান। আমি বলবো এই নিয়ে কোনো ভয় পাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের ভিডিওটা শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। এখন হচ্ছে আমি আপনাদের ডিসকাস করব যে আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং কেন হয়। প্রথম যেটা হয়, আমাদের পোস্ট মেনোপজ সময়ে আমাদের শরীরে ইস্ট্রোজেন কমে যায়। ইস্ট্রোজেন কমে গেলে জরায়ুর ভিতরে যে লাইনিংটা, এটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে মাঝে মাঝে ব্লিড করতে পারে বা ইনফেকশন হয়, সেই সময় ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড কারণ সেটা হচ্ছে অনেক সময় আমাদের জরায়ুর ভিতরে কোনো পলিপ থাকে। পলিপ মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম যেটা থাকে, যেটা লাইনিং থাকে, সেটা থেকে গ্রো করে ছোটোখাটো কোনো পলিপের সৃষ্টি করে, তার থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে। অথবা অনেক সময় এন্ডোমেট্রিয়ামটা যেটা জরায়ুর যে ভিতরের লেয়ারটা, এটা পুরু হয়ে যায়, থিকেন্ড হয়ে যায়, থিকেন্ড এন্ডোমেট্রিয়াম বলি আমরা। সেই কারণে ব্লিডিং হতে পারে। থিকেন্ড এন্ডোমেট্রিয়াম কেন হতে পারে? অনেক সময় যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে বা কোনো ক্যান্সার থাকে, অথবা কোনো ট্যামোক্সিফেন জাতীয় কোনো ওষুধ খান, তাদের জিনিসটা পুরু হয়ে যেতে পারে, থিকেন্ড এন্ডোমেট্রিয়াম হতে পারে। অথবা যদি কোনো ফ্র্যাঙ্ক ক্যান্সার থেকে থাকে, তাদেরও পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। কী কী সিমটম দেখলে বুঝবো আমাদের মেনোপজ হয়ে গেছে? যদি আমাদের হঠাৎ করে আর মেন্স হচ্ছে না, আমার 3-4 মাস বন্ধ আছে, তাহলে হয়তো আমার মেনোপজ হয়ে গেছে ভাবতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার মেনস্ট্রুয়েশনটা প্রত্যেক মাসে টাইমে হতো, এখন টাইমে হচ্ছে না, 2 মাস 3 মাস পরে হচ্ছে, সেটাও মেনোপজ হতে পারে। অথবা আমার মেন্সের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাও মেনোপজের একটা সিমটম হতে পারে। তাহলে আমি কখন ডাক্তারের কাছে যাব? যদি দেখা যায় আমার মেনোপজটা প্রত্যেক মাসে, মেনোপজের পরে আমার ইরেগুলার পিরিয়ডস হচ্ছে ঠিক মেনোপজের আগে, আমাকে জিনিসটাকে আগে ডায়াগনোজ করতে হবে, পরে ডায়াগনোজ করে লাভ নেই। যত আর্লি ডায়াগনোজ করব, তত তার ট্রিটমেন্ট ভালো, রেজাল্ট ভালো। ওই জন্য আমি কখন ডাক্তারের কাছে আমি যাব? আমি দেখছি আমার মেনোপজের সময় আগে, যখন আমার মেন্স হচ্ছে, তখন খুব বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে, অথবা প্রত্যেক মাসে 2 বা 3 বার করে ব্লিডিং হচ্ছে 1 মাসে, অথবা আমার সেই ব্লিডিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো পেটে ব্যথা আছে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। এবারে আমরা এই জিনিসটাকে ডায়াগনোজ করার জন্য কি করব? আমরা প্রথমে ডাক্তারবাবুর কাছে যাব এবং ডাক্তারবাবু খুব সহজ পদ্ধতি আমরা করি। প্রথমে আমরা লোকাল এক্সামিনেশন করি, একটা স্পেকুলামের মাধ্যমে, যোনিদ্বারের মাধ্যমে ঢুকিয়ে আমরা দেখি যে সার্ভিক্সে কোনো লিসেন আছে, কোনো সার্ভাইকাল ইরোশন বা কোনো সার্ভাইকাল পলিপ বা এই জাতীয় কোনো জিনিস আছে কিনা। এগুলো যদি দেখতে পাই, তো আমরা ডায়াগনোজ করতে পারি কী আছে। অথবা তারপর আমরা একটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি অ্যাডভাইস করি। আমরা একটা সোনোগ্রাফি করি, যেটা ভ্যাজাইনের ভিতর ঢুকিয়ে করা হয়, যার মাধ্যমে আমরা ইউট্রাসের ভিতরে, জরায়ুর ভিতরে কোনো পলিপ বা অন্য কিছু লিসেন আছে কিনা আমরা বুঝতে পারি, অথবা থিকেন্ড এন্ডোমেট্রিয়াম আছে কিনা আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে আমরা হিস্ট্রোস্কোপি করি। হিস্ট্রোস্কোপি কি? হিস্ট্রোস্কোপি হচ্ছে একটা
টেলিস্কোপ, যার মাধ্যমে আমরা যেটা জরায়ুর ভিতরে দিয়ে আমরা দূরের থেকে টিভির মনিটরে আমরা দেখতে পাই জরায়ুর ভিতরে কী আছে। হিস্ট্রোস্কোপির ডায়াগনস্টিক যেমন পারপাস আছে, কিউরেটিভ পারপাসও আছে। আমরা ভিতরে ঢুকে দেখি যে পলিপ আছে, আমরা ওই একই সেম সিটিংয়ে আমরা এই পলিপটাকে ভিতর থেকে বার করে নিয়ে আমরা বায়োপসির জন্য পাঠাই, অথবা যদি থিকেন এন্ডোমেট্রিয়াম থাকে ওটা কিউরেট করে ওটাকে আমরা বায়োপসির জন্য পাঠাই। এখন তাহলে ট্রিটমেন্ট কী হবে? ট্রিটমেন্ট হচ্ছে, যদি দেখা যায় যে পলিপ আছে তাহলে আমরা পলিপটা বায়োপসি করার জন্য পাঠালাম। পলিপটা যদি নর্মাল থাকে তাহলে আর কোনো ট্রিটমেন্ট করা লাগে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 90% পেশেন্টের কোনো ট্রিটমেন্টই লাগে না। এবার এই 10% যে পেশেন্ট তাদেরকেই আমি থিকেন এন্ডোমেট্রিয়াম পেলাম, এটাকে আমি কিউরেট করে সেই থিকেন এন্ডোমেট্রিয়ামটা আমি বায়োপসির জন্য পাঠালাম। বায়োপসিতে যদি সিম্পল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আসে তাহলে আমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। যদি দেখা যায় কমপ্লেক্স এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া অথবা অ্যাটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে, সেক্ষেত্রে আমরা জরায়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলে থাকি। তার কারণ এই দু টাইপের হাইপারপ্লেসিয়া থাকলে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। সেক্ষেত্রে আমরা বলি আপনি জরায়ু বাদ দিন, এবং এটা একটা খুব বড় অপারেশন এখন আমি বলবো না, কারণ আমরা এটা এখন ল্যাপ্রোস্কোপি ও মাইক্রোসার্জারির মাধ্যমে করি। পেশেন্টকে 2 দিন হাসপাতালে থাকতে হয় এবং পেশেন্ট 7 দিন পরের থেকে নিজের কাজকর্ম সব কিছু শুরু করতে পারেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে তাহলে আমরা কী শিখলাম? প্রথম হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং 90% কেসে নর্মাল, এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং মানেই ক্যান্সার নয়, হিস্টেরেক্টমি করার কোনো দরকার নেই। যদি কোনো পলিপ থাকে তাহলে আমরা ইমিডিয়েটলি বার করে দিলে পেশেন্ট সেরে যাবে, আর কোনো ট্রিটমেন্টেরই লাগে না। যদি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থাকে তাহলে আমরা বায়োপসি করে দেখব কি হচ্ছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। যদি ওনার কোনো ক্যান্সার বা অন্য কিছু ডায়াগনোস করি আমরা, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেবো। শুধু আমার একটাই বক্তব্য, আমরা কখন ডাক্তার দেখাতে যাব সেটা জানা দরকার, এবং এটা আমরা নেগলেক্ট করব না। যদি আমাদের এই টাইপের কোনো ব্লিডিং হয় আমরা অবশ্যই ডাক্তারের কাছে ইমিডিয়েট পরামর্শ করব উইদাউট এনি ডিলে, এবং যত তাড়াতাড়ি এটা আমরা ডায়াগনোস করতে পারবো তত ভালো, এবং তত ভালো রেজাল্ট। এবং আমরা যা শুনলাম পোস্ট মেনোপজাল ব্লিডিং সম্বন্ধে যে 90% মহিলা নর্মাল থাকে, 10% অ্যাবনর্মাল থাকে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সঙ্গে কোনো দরকার হলে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনার সঙ্গে আছি আপনাকে সাহায্য করার জন্যে। নমস্কার।